টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ সময় শতাধিক লোক আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটনা ঘটে। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে আতিকুর রহমান আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক লোক আহত হন। গতরাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে এই ঘটনা। স্থানীয়রা জানায় রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জোবায়েরপন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তৃতীয়পক্ষের কারণে আমাদের ভাই গলায় গলায় মিল হতে কারণে বলছে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। তারা একটা আমল করছে 29 থেকে 4 তারিখ পর্যন্ত তারা জোর করছে। তখন আমাদের যেই টাইম আমাদের এর আগে থেকেই খোলা চিঠি দেওয়া ছিল যে আমরা 20 তারিখে জোর করব। হতাহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতে 2-3 জন লোক মারা গেছে, অসংখ্য লোক আমাদের আহত হয়েছে। এগুলি তো আমাদেরই ভাই, তাদেরই ভাই। তা আমরা কেন করতেছি? আমরা কোন ইসলাম প্রচার করতেছি? পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হাসপাতালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ঘটনাস্থলে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। এজন্য অনতিবিলম্বে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর প্রথমে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বেলা 11টায় সচিবালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এরপর জোবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে দুই পক্ষকেই ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় মাঠের দায়িত্ব নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। আমার নাম রেজা আরিফ। তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের এই অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি, মাঠটা ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে আমাদের পশ্চিম পাশে যে মার্কাজ আছে, মার্কাজের দিকে আমরা সেখানে দিকে গিয়ে যার যার মতো করে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়ে যার যার মতো করে চলে যাব। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে, আর 6 জনকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 10 ট্রাক অস্ত্র মামলায় 14 জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল অ্যাবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম। ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন।
এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার পিডিএফ নেতা মাইকেল চাকমা দায়েদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসে অভিযোগ জমা দেন তিনি। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মাইকেল চাকমার বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে যে শেখ হাসিনার শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এখন থেকে তার অভিযোগের তদন্ত শুরু হবে। আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলা সবগুলো কিন্তু একই। এখন এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে, যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলায় বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারায় গাত্রদাহের কারণে ভারত অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন ইউসুফ আলী। রাজধানীর করাইল বস্তিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ বিএনপির প্রত্যাশিত হয়নি। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন, মানুষকে বিভ্রান্ত হোক এরকম কোনো বক্তব্য থেকে সবসময় আপনাদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কাকরাইলে নামমাত্র মূল্যে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যতদিন নিষেধাজ্ঞা করবে ততদিন ভারতের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ চলবে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মহানগর বিএনপির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিভাগের প্রশিক্ষণ কর্মশালা। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে বিএনপির কর্মশালার খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান।
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছেন সেটি কিন্তু কর্মীদের মাঝে যে বাস্তব প্রতিফলন করার জন্য যে কর্মশালা আয়োজন করেছে তারই প্রেক্ষিতে এই গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে আজকে সকালেই কিন্তু শুরু হয়েছে এই কর্মশালা। এখানে গাজীপুর জেলার মহানগরী বিএনপির যে সভাপতি রয়েছেন শওকত হোসেন সরকারের সভাপতিতে কিন্তু এই কর্মশালা সকালেই শুরু হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই কর্মশালায় অংশগ্রহণ করে এই কর্মশালা থেকে যে শিক্ষণীয় বিষয় সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন বক্তা তারা আলোচনা করছেন। সেই আলোচনার প্রেক্ষিতে এখানকার যে গাজীপুরের যে বিএনপির কর্মীরা রয়েছেন তারা এই বাস্তব প্রতিফলন করার জন্য কিন্তু তারা এই কর্মশালায় বিভিন্ন কিছু আলোচনা করছেন। বিকেলে তারেক রহমান কিন্তু এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি কর্মীদের দিক নির্দেশনা দেবেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে, কীভাবে বাংলাদেশকে একটি আধুনিক এবং জনবান্ধব রাষ্ট্রে পরিণত করা যায় তার জন্য কিন্তু তিনি ভার্চুয়ালি যুক্ত থেকে কর্মীদের নির্দেশনা দেবেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে সুশৃঙ্খল পরিবেশ এবং কর্মীদের যে ব্যবস্থাপনা তা কিন্তু এখানকার যে উপস্থিত আছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু উৎফুল্ল এবং উচ্ছ্বাসের সহিত এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে বিএনপির যে কর্মশালা সেটির শেষ সংবাদ। চঞ্চল খান, আপনাকে ধন্যবাদ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, হাসিনা সরকারের আমলে গত বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত রেমিটেন্স 26% বেড়েছে বলে জানিয়েছেন। এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের থেকে। আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র, মূল স্তম্ভ, এটা একটুও বাড়িয়ে বলা হয় না। আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই, বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে, এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের খুব কষ্ট লাগে। এটা আমি প্রথম শুনি নাই। যখন আগে বিদেশে যেতাম, বিভিন্ন এয়ারপোর্টে থামতাম, বিশেষ করে দোহাতে বা দুবাইতে, সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো, কষ্ট লাগতো তাদের। এবার যখন আমি দোহাতে গেলাম, আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে মিলিত হলাম, একটা মিটিংয়ে, একটা কাজে গিয়েছিলাম, তারপর ওনাদের সাথে কথা বললাম। ওনারা দুঃখ করে বললো যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশর উদ্দেশ্যে যাত্রা করে। ডেভেলপিং এইড অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। মিশর এ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন। D8 সংস্থা বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 1997 সালের 15 জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সংস্থার যাত্রা শুরু হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে যান অসংখ্য রোগী। তাদের মধ্যে বেশিরভাগই যান পার্শ্ববর্তী দেশ ভারতে। তবে সাম্প্রতিক সময় ভারতের ভিসা না পেয়ে বিকল্প দেশ হিসেবে রোগীরা ছুটছেন থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও চিকিৎসা সেবা রেখে কেন যাচ্ছেন তারা বিদেশে চিকিৎসা নিতে, এই বিষয়গুলো নিয়ে কথা হয় চিকিৎসকের সাথে। বিস্তারিত জানাচ্ছেন SM তানবীর।
প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে, যার মধ্যে 92% মানুষই যান ভারতে। বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে গত বছর চিকিৎসা খাতে বৈধভাবে $156 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 17,000 কোটি টাকা বিদেশে নেওয়া হয়েছে। এগুলো গেছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে, তবে বেশিরভাগই গেছে ভারতে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে 25 লাখের মতো রোগী তাদের দেশে আসেন। স্বাস্থ্যসেবা নিতে রোগীরা প্রায় $500 মিলিয়ন ওই দেশে ব্যয় করেন। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে রোগীরা বর্তমানে ভারতে ভিসা না পেয়ে ছুটছেন সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ অন্যান্য দেশে। চিকিৎসা নিতে বাংলাদেশ বিমুখিতার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন এই চিকিৎসক। বাংলাদেশে চিকিৎসক এবং চিকিৎসার উপর আস্থাহীনতার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে ভুয়া ডাক্তার, ভুয়া হাসপাতাল এবং ভুয়া ডায়াগনস্টিক সেন্টার, এরা মানুষকে প্রতারিত করছে। বাংলাদেশের চিকিৎসকদের আচার ব্যবহারে অনেক রোগী বিরক্ত হয়ে বাইরে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভারতে চিকিৎসা করানোর সুযোগ না পেয়ে বর্তমানে অনেকেই দেশে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমন পরিস্থিতি চিকিৎসকদের নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন তারা। আমাদের সেবার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ঠিক নয়, আমাদের সেবার ক্ষেত্রে সঠিক সেবাটা কেন জনগণ পাচ্ছে না, আমাদের এই জায়গাটায় কিন্তু হাত দিতে হবে। ডাক্তাররা তো প্রশিক্ষিত হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার আমরা তৈরিও করছি এবং আমাদের আছেও। এখন সমস্যা যেটা সেটা হলো তাদেরকে প্রকৃতভাবে ব্যবহার করা। এইটা কিন্তু সরকারের দায়িত্ব যে আমরা সঠিকভাবে তাদেরকে ব্যবহার করছি কিনা এবং তারা সেবাতে নিযুক্ত হচ্ছেন কিনা, নিযুক্ত হয়ে সত্যিকারের সেবাটা দিতে পারার তাদের সুযোগ আছে কিনা, এই জায়গাগুলি কিন্তু একটু দেখা দরকার। শুধু শহর কেন্দ্রিক নয়, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে প্রত্যন্ত অঞ্চলেও দক্ষ চিকিৎসক ও হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ারও পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সেখানে হয়তো অপারেশন করার ব্যবস্থা আছে কিন্তু অ্যানেস্থেটিস্ট নেই, আবার হয়তো অ্যানেস্থেটিস্ট আছেন কিন্তু প্রয়োজনীয় উপকরণ নাই। এই ধরনের নানা সমস্যা আছে, যেই কারণে আমাদের বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলি অনেক জায়গায় দেখা যায় যে রোগী প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কিন্তু এই ব্যবস্থাপনায় গেলে দেখা যায় সেখানে এই রোগীদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় দরকার তার অভাব রয়েছে। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। রাজধানীর পল্টন থানায় করা যুক্তা মামলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক এমপি সোলাইমান সেলিমের ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম কোর্ট এ আদেশ দেন। সকালে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হয়, পরে আদালত এ আদেশ দেন। এর আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন। এর আগে 18 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর 13 নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। হিমালয় কন্যা পঞ্চগড়ে গত 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সকাল 9টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.2 সেলসিয়াস। মঙ্গলবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস। গত 13 ডিসেম্বর থেকে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় উত্তরের এ জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 13 ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 77% ও বাতাসের গতিবেগ ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার। নবান্ন আসলে বাঙালির ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে। নতুন ধানের চালের পিঠাপুলি যেন বাঙালির সংস্কৃতিতে পরিণত হয়েছে। সারা দেশে যখন শীতে কাঁপছে মানুষ, ঠিক সেই সময়ে মানুষকে কিছুটা উৎসবের আমেজ দিচ্ছে শীতের গরম পিঠাপুলি। এবারও নড়াইলে নতুন পিঠার নবান্ন উৎসব আয়োজন করেছে নন্দন কানন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পুলি, দুধ চিতই, চিতই, ভাপাসহ 30 প্রকার পিঠা নিয়ে শহরের ধূপখোলায় নন্দনকানন শিশু বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সংগঠনের সদস্যরা বাড়ি থেকে পিঠা তৈরি করে নিয়ে আসেন। রং বেরঙের পিঠা তৈরি করতে পেরে খুশি তারা। পিঠা উৎসব বাঙালির চিরদিনের একটা ঐতিহ্যের উৎসব। তো প্রতি বছর আমরা নন্দনকাননে নবান্ন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করি। আমি এখানে নকশি পিঠা, ঝিনুক পিঠা এগুলা তৈরি করছি।
এটা তৈরি করে আমার খুব ভালো লাগছে। পিঠা উৎসবে এসেছিলেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। একসাথে এত প্রকার পিঠা দেখে ও খেতে পেরে ভীষণ খুশি তারা। এখানে বিভিন্ন রকম পিঠা দেখছি যেগুলো আমি আগে কখনো দেখিনি। বিভিন্ন পিঠার নাম জানছি। বাংলার যে এমন ঐতিহ্য আছে সেটা আমরা এটার নাম যদি না হতো তাহলে আমরা দেখতেই পারতাম না। পিঠা উৎসব আমার খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরে হলে আমাদের বাচ্চা কাচ্চারা এই ঐতিহ্যটা পায় আর কি। পিঠা পাঠায় তৈরি করে আমাদের পরিচিতি করানোর জন্য আমাদের অনেকের মাঝে এটা আনন্দ বিনিয়ে দেয়। মানে মায়েরা নিজে হাতে এই সমস্ত পিঠা তৈরি করেছে, তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। গত 4 বছর ধরে এমন আয়োজন চলে আসছে। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার আশাবাদ ব্যক্ত করলেন আয়োজকরা। আগে নবান্ন উৎসব হতো ঘরে ঘরে মহিলারা পিঠা তৈরি করতো তাদের আত্মীয়স্বজনদের নিয়ে। সেটাকে আমরা ওই মহিলারাই ওরা ঘরে যে পিঠাটা তৈরি করবে ঘরেই করে, কিন্তু আমরা বলেছি যে তোমরা ঘরে পিঠা তৈরি করে এইখানে ওর উৎসবটা করতে হবে, খাওয়াটা এখানে হবে। এবং এটা তাদের নিজে হাতে তৈরি, নিজের ঘরে তৈরি করা পিঠা, সেইগুলো তারা এখানে পরিবেশন করে। এমন আয়োজনের মধ্য দিয়ে বিলুপ্ত প্রায় বিভিন্ন পিঠা সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পিঠার পুরনো ঐতিহ্য ফিরে আসবে, এমনটাই মনে করেন অনেকেই। ইলিয়াস কমল, মাই টিভি।